হ্যাঁ, আচ্ছা, তোমার সিস্টেম ইকুয়েশন বলার আগে আমি একটু র্যাঙ্ক নিয়ে বলে দিই, কারণ সিস্টেম ইকুয়েশনে মেনলি র্যাঙ্কের জিনিসপত্রগুলো হবে। তো একবার হুম র্যাঙ্কটা নিয়ে আমরা যেগুলো পড়েছি তার বাইরেও আরো বেশ খানিক হুম জিনিসপত্র আছে র্যাঙ্ক রিলেটেড। সেই হুম। র্যাঙ্কটা আগে বলে দিই, তারপরে আমরা ওখানে আসছি। দেখো, জানো যেগুলো সেগুলো ঠিকই আছে, তার বাইরেও কিছু বলছি। এমনি ডেফিনেশনটা আগের দিন একবার বলেছিলাম, তাও আরেকবার বলে দিচ্ছি। স্ক্রিনটা দেখা যাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। ম্যাট্রিক্সের র্যাঙ্কের ডেফিনেশনটা আগের দিন কি বলেছিলাম মনে আছে? একটা ডেফিনেশন বলেছিলাম আগের দিন। মনে আছে না ভুলে গেছো? ভুলে গেছি, মনে পড়ছে না, হ্যাঁ, র্যাঙ্ক বলেছিলে। বার করার জন্য কি স্কোয়ার ম্যাট্রিক্সই হতে হয় নাকি যে কোনো ম্যাট্রিক্সের র্যাঙ্ক বার করা যায়? না না, স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে। র্যাঙ্ক বার করতে স্কোয়ার ম্যাট্রিক্স হতে হয়? Rank স্কোয়ার of- ম্যাট্রিক্সের র্যাঙ্ক বার আহ, করা যায় না? কি বলো? না না, করা যায়, করা যায়, করা যায়। তাহলে আচ্ছা দেখো, লেট এ বি এর প্রথমত নন জিরো ম্যাট্রিক্সের জন্য করছি, নন জিরো ম্যাট্রিক্স অফ অর্ডার এম ক্রস এন। এম, তাহলে র্যাঙ্ক অফ এ কিভাবে ডিফাইন করছি? দ্য র্যাঙ্ক অফ এ, সরি, এ মানে এই ম্যাট্রিক্সটার কথা বলছি। র্যাঙ্ক অফ এ ইজ ডিফাইন্ড বাই, আচ্ছা, ডিফাইন্ড বাই না, ডিফাইন্ড টু বি এ গ্রেটেস্ট পজিটিভ ইন্টিজার, টু বি দ্য গ্রেটেস্ট গ্রেটেস্ট পজিটিভ integer are such that such that A has at least one non-zero minor of order R। আচ্ছা, ডেফিনেশনটা ভালো করে দেখো। এ একটা ইমপ্রশন ম্যাট্রিক্স বলেছে, র্যাঙ্ক অফ এ ইজ ডিফাইন্ড টু বি দ্য গ্রেটেস্ট পজিটিভ ইন্টিজার সাচ দ্যাট এ হ্যাজ অ্যাট লিস্ট ওয়ান নন জিরো মাইনর অফ অর্ডার আর। আচ্ছা, আমি একটু একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো। ধরো আমি একটা ধরো আমি 3x4 ম্যাট্রিক্স বললাম, 2 3 4 5 6 2 7 1 বা 6 2 7 6, এইটা একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। এটা কত বাই কত ম্যাট্রিক্স? 3/4 ম্যাট্রিক্স। হ্যাঁ, সবার আগে বলো এখানে সবচেয়ে বড় অর্ডারের মাইনরের অর্ডার কত হবে? 3x3 হবে। 3x3 হবে। তাহলে তুমি যদি একটা 3x3 এরকম মাইনর পেয়ে যাও যেটার অর্ডার, মানে এখানে অর্ডার, গ্রেটেস্ট অর্ডার অফ মাইনর হচ্ছে 3, গ্রেটেস্ট অর্ডার মাইনর 3। তাহলে তুমি 3x3 অর্ডারে একটা প্রথমে মাইনর চেক করবে, যতগুলো আছে সবগুলো অ্যাটলিস্ট একটা যদি নন জিরো হয়ে যায় তাহলে ওটাই তোমার র্যাঙ্ক হয়ে যাবে, 3 হয়ে যাবে। আর যদি সমস্ত 3x3 অর্ডারের মাইনর গুলো জিরো হয়ে যায় তাহলে কি হবে? তাহলে র্যাঙ্কটা 3-এর থেকে কম হবে। এটাই আমাদের কথা। তার মানে
তোমার র্যাঙ্কটা কি হচ্ছে তাহলে? র্যাঙ্ক অফ এ এইটা লেস অর ইকুয়ালস টু মিনিমাম অফ এম ক্রস এন, সরি এম কমা এন, এম এন এর মধ্যে যেটা মিনিমাম হবে সেটাই র্যাঙ্ক হবে। কি বললাম বুঝতে পারলে? আচ্ছা, এবার যদি তোমাকে সিঙ্গুলার ম্যাট্রিক্স আর নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, এবার দেখো আমি যদি নন জিরো ম্যাট্রিক্স করি সেটা গ্রেটার দেন জিরো হবে, জিরো ম্যাট্রিক্স করলে র্যাঙ্কটা জিরো হয়ে যাবে। আচ্ছা, এ যদি একটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হয় তাহলে র্যাঙ্ক কি হবে? র্যাঙ্ক অফ এ নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, ধরো আমি তোমাকে বলে দিলাম এটা অর্ডারটা ধরো এন বলে দিলাম, তাহলে র্যাঙ্কটা কি হবে? এনই হবে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স যদি হয়। আর একটা ধরো সিঙ্গুলার ম্যাট্রিক্স আমি যদি বলে দিই অর্ডার ধরো এন, তাহলে র্যাঙ্কটা কি হবে? এক্স্যাক্টলি বলতে পারবো না, কিন্তু এটা সিওর লেস দেন এন হবে। কি বলে বোঝা গেল? কারণ ওটা নন জিরো মাইনার ধরছে তাই জন্য। হ্যাঁ, একটা তুমি এন ক্রস এন অর্ডারের মাইনরটা কি জিরো হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এবার যদি একটা তোমার র্যাঙ্ক অফ এ সঙ্গে র্যাঙ্ক অফ এ ট্রান্সপোজ, এ আর এ ট্রান্সপোজের র্যাঙ্কটা অলওয়েজ সেম, র্যাঙ্ক অফ এ ট্রান্সপোজ অলওয়েজ সেম। এগুলো কিছু কিছু ছোট ছোট প্রপার্টি কাজে লাগাবো। আচ্ছা, নেক্সট আমরা চলে আসি। এবার ধরো একটা তোমার একটা ট্রান্সফরমেশনকে তো ম্যাট্রিক্স দিয়ে লেখা যায়। ধরো তোমার আগে আমরা পড়েছি এগুলো। ধরো ট্রান্সফরমেশন লিখলাম ধরো আর এন টু আর এম এ, তাহলে এখান থেকে এটা একটা ম্যাট্রিক্স রিপ্রেজেন্ট করে। এ ম্যাট্রিক্স অফ অর্ডার কত হবে? এম ক্রস এন। তাহলে টি লেখো বা তুমি একটা ম্যাট্রিক্স লেখো যেটার অর্ডার হচ্ছে এম ক্রস এন, একই ব্যাপার। তার মানে র্যাঙ্ক অফ টি সেটা কি? র্যাঙ্ক অফ এ একটা ম্যাট্রিক্সের অর্ডার আর তার করসপন্ডিং যে লিনিয়ার ট্রান্সফরমেশন তার অর্ডারটাও সেম হবে। কি বললাম বুঝতে পারলে? আবার দেখো র্যাঙ্ক অফ টি মানে একটা লিনিয়ার ট্রান্সফরমেশনের ক্ষেত্রে র্যাঙ্ক মানে আমি কি জানি? ডাইমেনশন অফ আর টি। ঠিক আছে, তাহলে সেটা হচ্ছে, আচ্ছা এই জিনিসগুলো আমাদের খুব কাজে লাগবে, এই জন্য আমি এখানে বললাম। আচ্ছা, নেক্সট দেখো এই যে র্যাঙ্ক অফ, এটার মানে আমরা কি বুঝি? ধরো আমি 1 নম্বর 2 নম্বর দিয়ে লিখছি। ধরো র্যাঙ্ক অফ এ ইকুয়ালস টু আর, এইটার মানে আমরা কি বুঝি? এটার মানে হচ্ছে যদি আমরা ওই তোমার রো রিডিউসড বা রো ইকুইভ্যালেন্ট ফর্মে বলি, র্যাঙ্ক অফ এ আর মানে আর সংখ্যক লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট রো অথবা আর সংখ্যক লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কলাম থাকে, তাই তো? সেটাই আমি লিখছি। দেন এ হ্যাজ আর linearly independent columns, আর আর সংখ্যক লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কলাম মানে আর সংখ্যক লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট রো থাকবে, আর নাম্বার অফ এলআই রোস। এইগুলো প্রতিটা স্টেপ আমরা মনে রাখবো, কারণ এগুলো আমাদের বিভিন্ন কোশ্চেন করতে গিয়ে খুবই কাজে লাগবে। নেক্সট দেখো, আচ্ছা এটা এখান থেকে আরেকটা এখানে ডিডাকশন আমি বলতে পারি। অলওয়েজ নাম্বার অফ li rows equals to number of li column। কেন বলতো? কারণ আমরা ট্রান্সপোজ আর নরমাল ম্যাট্রিক্সের র্যাঙ্ক কি সেম বললাম। তাহলে যদি কলাম আর রো এর হচ্ছে তোমার মানে কি বলে লিনিয়ার ইন্ডিপেন্ডেন্সটা আলাদা হয়, তাহলে কি হয়ে যাবে? তাহলে মানে তোমার ট্রান্সপোজ আর ওই ম্যাট্রিক্সের র্যাঙ্কটা সমান হওয়ার চান্স থাকবে না। কি বলতে বুঝতে পারছো? তার মানে এই জন্য সবসময় এটা সমান হবে। আচ্ছা, এখানে প্রপার্টি গুলো এগুলো জাস্ট মনে রাখবে। নাম্বার 3,
ধরো পি একটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স দেওয়া আছে, ঠিক আছে? তাহলে তাহলে এটা কি হবে, তুমি যদি কোনো একটা ম্যাট্রিক্সের সঙ্গে পিটা মাল্টিপ্লাই করো, মানে যেদিকে কম্পাটিবল হবে সেদিকে তুমি করতে পারো, এই তিনটা র্যাঙ্ক সমান হবে, মানে নাম্বার অফ এপি আর পি এ সেই র্যাঙ্কটা নাম্বার অফ এর সঙ্গে সমান হবে। মানে তুমি যদি নন জিরো ম্যাট্রিক্স দিয়ে মাল্টিপ্লাই করে দাও, সরি নন জিরো না, নন সিঙ্গুলার ম্যাট্রিক্স দিয়ে, নন সিঙ্গুলার ম্যাট্রিক্স দিয়ে যদি কোনো ম্যাট্রিক্সকে মাল্টিপ্লাই করো, তাহলে র্যাঙ্কের কোনো চেঞ্জ আসে না, শুধুমাত্র ম্যাট্রিক্সটা মাল্টিপ্লাই করাটা কম্পাটিবল হতে হবে, যে মাল্টিপ্লাই করা পসিবল। কি বললাম বুঝতে পারলে? ঠিক আছে। আচ্ছা নেক্সট, ধরো একটা দুটো ম্যাট্রিক্সের প্রোডাক্ট আছে, তাহলে র্যাঙ্ক অফ এ বি, প্রোডাক্টের র্যাঙ্ক কি হবে, মিনিমাম অফ র্যাঙ্ক অফ এ কমা র্যাঙ্ক অফ, একটা প্রোডাক্টের র্যাঙ্ক কি হবে, এর র্যাঙ্ক আর যে দুটো ম্যাট্রিক্সের প্রোডাক্ট করছো তাদের র্যাঙ্কের মিনিমামের থেকে ছোট অথবা সমান হবে। কি বললাম বুঝতে পারলে? হ্যাঁ ঠিক। আচ্ছা নেক্সট আর একটা খুব ইম্পর্টেন্ট, এটা তো আমি আপার বাউন্ড পেলাম, লোয়ার বাউন্ডটা কি হবে, র্যাঙ্ক অফ এ বি, এটা অলওয়েজ গ্রেটার অর ইকুয়ালস টু র্যাঙ্ক অফ এ প্লাস র্যাঙ্ক অফ বি মাইনাস এন। আচ্ছা এখানে আমি কিন্তু সমস্ত ম্যাট্রিক্স গুলো হচ্ছে আমি এন ক্রস এন ম্যাট্রিক্স বলে দিলাম এই কারণে, না হলে যদি এন ক্রস এন না হয় অন্য কিছু হতো তার জন্য আমি বলছি, হোয়ার এ এন্ড বি আর এম ক্রস এন ম্যাট্রিক্স, ঠিক আছে? সরি এম ক্রস এন না, এন এম ক্রস ক্রস এন, এন। হ্যাঁ এন ক্রস এন, এম ক্রস এন, এম না। এবার যদি আলাদা হয় তাহলে আমি কিভাবে করছি দেখো, ধরো আমি দুটো র্যাঙ্ক আলাদা আলাদা, মানে অর্ডারটা আলাদা আলাদা বললাম, যেমন ধরো এখানে আমি নোট দিয়েই লিখবো, ধরো এ একটা ম্যাট্রিক্স বললাম আমি, ধরো এ আই জে, ধরো আমি বললাম এম ক্রস আর, ঠিক আছে? বি আর একটা ম্যাট্রিক্স বললাম বি আই জে, সেটা নিশ্চয়ই আমাকে আর দিয়ে শুরু করতে হবে, নাহলে তো কাটাকুটি হবে না, আর ক্রস এ, মাল্টিপ্লাই হবে না। এবার তো মাল্টিপ্লাই করা যাবে, তাহলে এইটার র্যাঙ্ক কি হবে, গ্রেটার ইকুয়ালস টু র্যাঙ্ক অফ এ প্লাস র্যাঙ্ক অফ বি মাইনাস মাঝের যেটা কাটাকুটি করেছে যে কমন নাম্বারটা সেটা হয়ে যাবে। কি বলা বুঝতে পারলে? মানে মাল্টিপ্লাই করে যে মানে অর্ডারটা আসবে সেই অর্ডারটা দিয়ে মাইনাস করবো, তাই তো? হ্যাঁ মানে যে 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 অর্ডারটা কমন আসবে, হ্যাঁ মাল্টিপ্লাই করে ঠিক অর্ডারটা আছে। না, যে যেটা যে ও হ্যাঁ অর্ডারটা হ্যাঁ, মানে কমন যেটা কমন কমন, যেটা। কমন হ্যাঁ যেটা ঠিক সেটা আছে। মাইনাস হয়ে যাবে। আচ্ছা ধরো একটা এক্সাম্পল তোমাকে আমি দিচ্ছি, মানে এগুলো যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে কোশ্চেনই, ধরো যেমন ধরো আমরা এক্সাম্পল দিই, মানে কিরকম টাইপের, ধরো এ একটা ম্যাট্রিক্স বলেছে, ম্যাট্রিক্স তো অবশ্যই দেবে না তোমাকে, কারণ ম্যাট্রিক্স দিয়ে এত সময় নষ্ট করার কোনো মনে হয় না, ধরো 5x7 বলেছে, বি আর একটা ম্যাট্রিক্স বলেছে তোমার বি আই জে, সেটা বলেছে ধরো 7x3, ঠিক আছে? আর কি কি বলে দিয়েছে, র্যাঙ্ক অফ এ বলে দিয়েছে 5, আর র্যাঙ্ক অফ বি বলে দিয়েছে 3। তাহলে তোমাকে বার করতে হবে দেন র্যাঙ্ক অফ এ বিটা কত হবে, চারটা অপশন দেওয়া আছে। আচ্ছা র্যাঙ্ক অফ এ বিটা, আচ্ছা বিভিন্ন রকম রেঞ্জের মধ্যে দেওয়া আছে, ঠিক আছে? বা আমি যদি বলে দিই, এক সেকেন্ড অপশন দিয়ে দিচ্ছি, 1 2 3 4 হচ্ছে 0, মানে ডি তে 0, এই চারটা অপশন দেওয়া আছে, বল কি হবে? কোশ্চেনটা বুঝতে পেরেছো? হ্যাঁ বুঝতে পেরেছি। বলো এবার অ্যান্সারটা কি হবে। এক সেকেন্ড, এক এটা মাল্টিপল তো হবে, মাল্টিপল চয়েস তো। দাঁড়াও দাঁড়াও, 1 2 কোশ্চেনটা 3। একটু চেঞ্জ করে দিচ্ছি, এভাবেই থাকবে, which of the following
following is not rank of AP, এটা কোশ্চেন বলো। ডি হবে, অপশন ডি। কেন বলো তো? ওই মানে আপার বাউন্ড হবে হচ্ছে 3 আর লোয়ার বাউন্ড হবে হচ্ছে 1। হ্যাঁ, কারণ র্যাঙ্ক অফ এ বি লেসার ইকুয়ালস টু মিনিমাম অফ র্যাঙ্ক এ র্যাঙ্ক বি, র্যাঙ্ক এ র্যাঙ্ক বি। তার মানে এখানে মিনিমামটা কত হচ্ছে তোমার 3 হচ্ছে, আর র্যাঙ্ক অফ এ বি গ্রেটার অর ইকুয়ালস টু, এই ছোট ছোট রেজাল্ট হলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কোশ্চেনের মধ্যে ডাইরেক্টলি এরকম কোশ্চেন দিয়ে দেয় অনেক সময়। এখানে তোমার মিডলে কত আছে 7 আছে, তার মানে 7, তার মানে র্যাঙ্ক অফ এ বি গ্রেটার অর ইকুয়ালস টু কত দিয়েছে 5 + 3 - 7, তার মানে 1। আর কোশ্চেনটা কি দিয়েছে এটা খেয়াল করতে হবে, অনেক সময় হতে পারে কোশ্চেন এমন দিয়ে, আমি এটা মাল্টিপল চয়েসেও দিতে পারে, আবার সিঙ্গেল চয়েসে দিতে পারে। সিঙ্গেল চয়েসে দিলে যেভাবে দিলাম লাস্টে যেভাবে দিলাম সেইভাবে, আর মাল্টিপল চয়েসে দিলে আগে যেভাবে দেওয়া ছিল সেইভাবে হবে। তার মানে ঠিক আছে। 1 লেসার ইকুয়ালস টু র্যাঙ্ক অফ এ বি লেসার ইকুয়ালস টু 3, তার মানে 1 থেকে 3 এর মধ্যে যে কোনো নাম্বার হতে পারে, তার মানে এটা হবে না। আচ্ছা, নেক্সট আরেকটা কোশ্চেন, না এটা তো বেরিয়ে গেছে, হয়ে যাবে সেটা। নেক্সট কোশ্চেন বলছি, ধরো একটা আইটেমপোটেন্ট ম্যাট্রিক্সের ডেফিনিশন কি ছিল? আইটেমপোটেন্ট ম্যাট্রিক্সের ডেফিনিশন মনে আছে? হ্যাঁ, তো ওই তো a স্কয়ার ইজ ইকুয়াল টু i। এ স্কয়ার ইকুয়ালস টু i আই, আইটেমপোটেন্ট বলছি। ও a স্কয়ার ইজ ইকুয়াল টু a, a স্কয়ার ইজ ইকুয়াল টু। ওটা ইনভলিউন্টারি। যদি এ স্কয়ার ইকুয়ালস টু এ হয়, মানে আইটেমপোটেন্ট ম্যাট্রিক্স হয়, তার ক্ষেত্রে ধরো র্যাঙ্ক অফ এ, আচ্ছা এ যদি আইটেমপোটেন্ট হয় তোমার i - a, এটাও খুব সম্ভবত আইটেমপোটেন্ট হয়, প্রমাণ করতে পারবে? তো প্রমাণ ছিল কোথাও একটা দেখেছিলাম। স্কয়ার করে দাও, হোল স্কয়ার করো, তার মানে i - 2a প্লাস a স্কয়ার। আইটেমপোটেন্ট মানে যে স্কয়ার ইকুয়ালস টু a হয়ে যাবে, মানে i - 2a প্লাস a, মানে i - a। তাহলে a যদি আইটেমপোটেন্ট হয়, a ইনটু i - a, এই যে প্রোডাক্টটার র্যাঙ্ক কি হবে? আচ্ছা এটা তো তুমি ওখান থেকেও বলতে পারতে, নরমালি র্যাঙ্ক অফ এ মানে মিনিমাম অফ যেটা হয় আর কি, ওটা তো প্রোডাক্টের ফর্মুলা দিয়েই হয়ে যাচ্ছে। আর র্যাঙ্ক অফ i - a, এটা প্রোডাক্টের ফর্মুলা দিয়েই হয়ে যাচ্ছে। আচ্ছা, নেক্সট হচ্ছে নীলপোটেন্ট। যেরকম আমরা নীলপোটেন্ট ম্যাট্রিক্স পড়েছি, সেরকম নীলপোটেন্ট ট্রান্সফরমেশনও পড়তে পারি। যেমন ধরো টি একটা r⁴n থেকে, মানে rn থেকে rn এ একটা ট্রান্সফরমেশন দেওয়া আছে, লিনিয়ার ট্রান্সফরমেশন, such that t⁴k, এখানে ক্যাপিটাল x লিখছে এই কারণে, এটা ওই ভেক্টর আকারে আছে, অর্ডার পেয়ার n হিসেবে আছে। এইটা হচ্ছে ধরো আমি 0 0 0 এরকম ভাবে লিখে দিলাম, মানে n সংখ্যক হবে, ফর অল x বিলংস টু rn। এরকম যদি একটা কে পাই এবং t⁴ তার থেকে ছোট যদি হয়, সেই ক্ষেত্রে সেটা 0 হবে না, মানে ওই থিটা হবে না। তাহলে আমরা কি বলবো? টি ইজ নীলপোটেন্ট অপারেটর। অপারেটর এই কারণে বলছি, দুটো সেম আছে বলে, rn আছে বলে, অফ ইন্ডেক্স কে। কারণ আমরা ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি বলতাম, a⁴k ইকুয়ালস টু কি হতো, আমাদের 0 হতো, কিন্তু কেটা হচ্ছে লিস্ট, তার থেকে ছোট হওয়া যাবে না, সেটাই অ্যাকচুয়ালি বলতে চাইছে। এটা বুঝলাম না, সেকেন্ড লাইনটা কি বললে? তার থেকে ছোট যদি হয় সেক্ষেত্রে সেটা 0 হবে না। আচ্ছা সেটা মানে 0 এর কথা বলছি, 0 0 0। কারণ নীলপোটেন্ট ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি a⁴k ইকুয়ালস টু 0, k ইজ দ্য লিস্ট পজিটিভ ইন্টিজার, মানে তার থেকে ছোট কোনোদিন 0 হবে না। তাহলে এই t⁴k - 1 ডাজ ইকুয়ালস টু থিটা, মানে তুমি তার থেকে ছোট কোনোবার তুমি ধরো কম্পোজ করে করে কোনোদিন তুমি 0 ম্যাট্রিক্সটা মানে 0 এলিমেন্টটা পাবে না। কি বললাম বুঝতে পারলে? এটাকে নীলপোটেন্ট অপারেটর বলছে।
নীলপোটেন্ট অপারেটর বলছি, যেরকম নীলপোটেন্ট ম্যাট্রিক্স বলেছিলাম সেরকম নীলপোটেন্ট অপারেটর বলছি, ঠিক আছে। আচ্ছা, এটা বলার পেছনে একটা কারণ আছে, এমনি এমনি বললাম না। কারণটা হচ্ছে যে দাঁড়াও এক সেকেন্ড, একটা অপারেটর যদি নীলপোটেন্ট হয় তার র্যাঙ্কটা কত হবে সেটা আমরা বলে দিতে পারবো, ঠিক আছে। সেই কারণে এটা আমি বললাম, এটা নোটে বলে দিচ্ছি। আর সরি টি আর এন টু আর এন দেওয়া আছে। আচ্ছা, অপারেটর কখন বলি? যদি দুটো ভেক্টর স্পেস সমান হয়ে যায় তখন অপারেটর বলি। হুম, is the nilpotent operator আচ্ছা, এখানে একটা জিনিস, ভালো একটা জিনিস আছে, আমি একটা জিনিস বলছি দাঁড়াও তার আগে। আচ্ছা, আমি এই স্টেটমেন্টটা পরে লিখছি, দাঁড়াও তার আগে আরেকটা জিনিস বলে দিই। মানে নীলপোটেন্ট অপারেটর দেওয়া থাকলে তুমি র্যাঙ্ক গুলো কত হবে না হবে সেটা বার করার একটা ভালো টেকনিক আছে, এটা টেকনিক বলতে পারো এক প্রকার। তারপরে আমি ওই ফর্মুলাটা লিখছি, দাঁড়াও প্রথমে এটা লিখবো না। একটা জিনিস একটু দেখে নিই তারপরে বলছি। দেখো, একটা আমি একটা প্রথমে কোশ্চেন করছি, তারপরে ফর্মুলাটায় আসি। টি ধরো তোমাকে বলেছে আর টু দি পাওয়ার 12 থেকে আর টু দি পাওয়ার 12 and e to the power 4 x equals to 0, মানে থিটা বা যাই বলো একই ব্যাপার। আর টি কিউব এক্স বা টি কিউব ডাজ নট ইকুয়ালস টু 0 বা থিটা যাই বলো না কেন, তার মানে এটার ইন্ডেক্সটা বেসিক্যালি 4 বলছে, ইন্ডেক্সটা 4 বলছে। তাহলে তোমাকে বার করতে হবে দেন ফাইন্ড নালিটি অফ টি অ্যান্ড র্যাঙ্ক অফ টি। এইটুকু জিনিস থেকে কিন্তু তুমি নালিটি অফ টি এবং র্যাঙ্ক অফ টি বার করতে পারবে। কি করে বার করতে পারবে সেটা হচ্ছে তোমার, আমরা পার্টিশন পড়েছিলাম মনে আছে? ধরো 12 কে আমরা এরকম ধরো পার্টিশন করতে পারি, 12 কে পার্টিশন করতে পারি কি 1 + 1 1 করে 12 টাইমস,
এরকম পড়েছিলাম, মনে আছে? পড়েছি। আচ্ছা, এইখানে ইন্ডেক্স 4 তার মানে হচ্ছে তুমি এরকম একটা পার্টিশন তৈরি করতে পারবে যেটা মানে এক একটা তোমার এই যে পার্টিশন গুলো 4 বা 4 এর থেকে ছোট হতে হবে। সেই রকম মানে 4 বা 4 এর থেকে ছোট হবে, এবার সাম করলে 12 হবে। যেমন ধরো একটা তোমাকে বলছি, দেখো 4 + 4 + 4 এটা 12, তাহলে এইটা একটা পার্টিশন আমি নেব। আবার ধরো আমি যদি এরকম করি 1 + 1 + 1 করে আমি ধরো 8 টাইমস করে দিলাম, 8 টাইমস, সঙ্গে আর একটা 4 লিখলাম, এইটা একটা পার্টিশন হলো। এইবার আমাকে আমাকে নালিটি অফ টিটা কি হবে? নালিটি অফ টি থাকবে কার কার মধ্যে তোমাকে দেখতে হবে। আচ্ছা, তার আগে আমি কত মানে এই যে পার্টিশন গুলো লেন্থ গুলো কত নেব সেটা আমি কি করে বলছি? ইন্ডেক্স যত হবে তার সঙ্গে সমান অথবা তার থেকে ছোট, এইরকম টাইপের ম্যাক্সিমাম কত, মানে ম্যাক্সিমাম পার্টিশনটার লেন্থ কত আর মিনিমাম পার্টিশনটার লেন্থ কত। লেন্থ মিনস এখানে কটা পার্টিশন নিচ্ছি সেটার কথা বলছি। মানে এইখানে দেখো 4 4 4 তিনটা 4 করে 12 হচ্ছে, এইটা সবচেয়ে কম। এর থেকে ছোট তুমি কোনোভাবে 4 মানে পার্টিশনে এক একটা এলিমেন্টকে 4 নিতে হবে এবং অ্যাড করে 12 হতে হবে, 4 বা 4 এর থেকে ছোট নিতে হবে। এর থেকে ছোট কোনোদিন পসিবল না। আর এইটা যেটা লিখেছি এর থেকে আর বড় কোনোদিন পসিবল না। এটার মানে বুঝতে পারলে কিনা বলো? মানে আমাকে সবকটা পার্টিশন বেরও করতে হচ্ছে না, মানে শুধু মিনিমাম লেন্থের পার্টিশন আর ম্যাক্সিমাম লেন্থের ম্যাক্সিমাম পার্টিশনটা লেন্থের বের করতে। পার্টিশন। মানে এখানে তুমি আমি যদি একটু আরেকটু লিখে দিই বুঝতে পারবে। এন অফ টিটা আমি এটা আমার মতো করে লিখেছি, এটা কোনো থিওরি না। ক্যাপিটাল এম থেকে স্মল এম এর মধ্যে হবে। ক্যাপিটাল এমটা কি বলেছে? ম্যাক্সিমাম ম্যাক্সিমাম নাম্বার অফ প্যাকেট। প্যাকেট মানে ওই পার্টিশন গুলোকে বলছি, প্যাকেট। আর ওইটা কি বললেন যে 12 সংখ্যাটা হচ্ছে ওই কত আর থেকে, মানে কত ডাইমেনশনাল ভেক্টর স্পেস থেকে কত ডাইমেনশনাল ভেক্টর স্পেসে যাচ্ছে? হ্যাঁ, এই যে 12 এই অ্যাড করতে হবে যত থাকবে এটা। আচ্ছা, আর 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 এই ম্যাক্সিমাম ম্যাক্সিমাম কত হবে সেটা বুঝবো কি করে? ইন্ডেক্স যত হবে সেটা বা তার থেকে কম হতে হবে। ঠিক আছে। দেখো তাহলে এমটা বলছি ম্যাক্সিমাম নাম্বার অফ প্যাকেটস হুইচ ইন হুইচ, আচ্ছা, ইন হুইচ অল দ্য সেটস হ্যাভ কে or less than k elements। আর স্মল এমটা হচ্ছে মিনিমাম নাম্বার অফ প্যাকেট, মিনিমাম নাম্বার অফ প্যাকেটস in which all the set have k or less than element। বুঝতে পারছো? আর কেটা কি? কে হচ্ছে ইন্ডেক্স অফ ট্রান্সফরমেশন। আচ্ছা, এটা অবশ্যই নীল পোটেন্টের ক্ষেত্রে, অন্য কোনো ক্ষেত্রে এটা করছে, কারণ নীল পোটেন্ট ছাড়া কোথাও ইন্ডেক্স পাবো না। কি বললাম বুঝতে পারলে? তার মানে এইটার ক্ষেত্রে আমাদের কি হচ্ছিল, 3 থেকে 9 এর মধ্যে হচ্ছিল। আচ্ছা, যদি এটা ধরো র্যাঙ্কটা নালিটা যদি 3 থেকে 9 এর মধ্যে হয়, এখান থেকে তুমি র্যাঙ্কটা কোথা থেকে কতর মধ্যে বলতে পারবে? র্যাঙ্কটা কোথা থেকে কতর মধ্যে বলতে পারবে? স্যার এক সেকেন্ড, মানে 3টা এটা ধরলেন আর 9টা কোথা থেকে পেলেন? 9টা পেলাম, দেখো এই যে 1টা 2টো 3টা এরকম 8টা হবে, প্লাস একটা 4, 9টা। আমি একটা একটা এলিমেন্ট নিয়ে তৈরি করছি, ধরো x1 x2 ডট ডট করে x8 পর্যন্ত লিখলাম, ঠিক আছে? এরপরে কি করছি, আর একটা করে দিচ্ছি x9 x10 x11 x12। আমার 4 অর্ডারের, আমাকে তো 4 অর্ডার বা তার থেকে ছোট হতে হবে, এর থেকে ছোট তুমি আর পাবে না। মানে এই 9টাই ম্যাক্সিমাম হবে আর মিনিমাম হবে 3টা। এবার র্যাঙ্কটা বলো কার কার মধ্যে হবে? র্যাঙ্কটা হবে হচ্ছে তাহলে
র্যাঙ্ক প্লাস নালিটি করলে হয় কত? ওই ডাইমেনশন অফ ভেক্টর স্পেস, মানে ডোমেন স্পেসটা ডাইমেনশন, ডোমেন স্পেসটা কত 12 আছে, মানে অ্যাড করে তোমাকে 12 হতে হবে দুদিক দিয়েই। এটাও 3 থেকে 9 এর মধ্যেই হবে। সেটাই সেটাই। হুম, হ্যাঁ সেটাই। মানে একটা যদি 9 হয় একটা 3 হতে হবে, একটা 3 হলে একটা 9 হতে হবে, কারণ অ্যাড করে তো তোমাকে 12 হতেই হবে। আচ্ছা তাহলে আমি একটা কোশ্চেন দিচ্ছি, সেটা করো। কোশ্চেনটা হচ্ছে যে তোমার কি একটা দেওয়া আছে ট্রান্সফরমেশন R10 থেকে R10, R10 এ দেওয়া আছে and t square x equals to 0, t to the t does not equals to 0। আচ্ছা এখানে অনেক সময় না জিরো ক্যাপ ফ্যাপ দিয়ে বলে দেয় ওই জিরো ম্যাট্রিক্সটা বলার জন্য। আচ্ছা ঠিক আছে। দেন ফাইন্ড র্যাঙ্ক অফ টি, র্যাঙ্ক অফ টিটা বার করতে হবে। র্যাঙ্ক অফ টিটা রেঞ্জ হিসেবে আসতে পারে বা এক্স্যাক্টলি ভ্যালুও আসতে পারে। ওয়ান থেকে 5 এর মধ্যে হবে তো র্যাঙ্ক? 1 থেকে 5 এর মধ্যে হবে। নালিটিটা কত হচ্ছে বলো? নালিটিটা 5 থেকে 9 এর মধ্যে হচ্ছে। নালিটিটা 5 থেকে 9 এর মধ্যে হচ্ছে, তার মানে র্যাঙ্কটা হচ্ছে একদম, র্যাঙ্কটা হচ্ছে 1 থেকে, বুঝতে পারছো? হ্যাঁ। আচ্ছা এইরকম টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষায় দেয়, দেয় না সেরকম না, অবশ্যই দেয়। আর একটা আমি এমসিকিউ টাইপের দিচ্ছি, এটা করলে আর র্যাঙ্কে আরো আছে কিছু জিনিস। ধরো তোমাকে বললাম আমি কি একটা ট্রান্সফরমেশন দিলাম R15 থেকে R15 এ। আচ্ছা আর কি বলা আছে, টি টু দি পাওয়ার 6 টাকে জিরো ক্যাপ বলা আছে, আর টি টু দি পাওয়ার 5 ডাস জিরো ক্যাপ, মানে অ্যাকচুয়ালি জিরো ওই ট্রান্সফরমেশন থিটাটাকে বলছি আর কি, জিরো ট্রান্সফরমেশনটাকে। এবার বলছে যে অপশন দেওয়া আছে দেন র্যাঙ্ক অফ টি ক্যান নট বি, কোনটা হবে না অপশন, এখানে নট না ক্যান নট সেটা দেখে রাখবে ভালো করে। আর যদিও তোমাদের ওইসব কোশ্চেন ওটা বোল্ড করে মানে বড় ক্যাপিটালে লিখে দেয়, বুঝতে অসুবিধা হবে না, না জানলে এমনিতেও করতে পারবে না, বুঝতে কোনো অসুবিধা হবে না এমন ভাবে দেয়। ডি হচ্ছে 30, করো দেখি। ডিটা হবে না, 13 হবে না। তাহলে রেঞ্জটা কি কি হচ্ছে বলো? এই নালিটিটা হচ্ছে 3 আর 10 এর মধ্যে, হুম, আর ওটা হচ্ছে 5 আর 12 এর মধ্যে র্যাঙ্কটা। হুম। এটা তোমাদের ওখানে হয়েছে নাকি? হ্যাঁ হয়েছে, ফর্মুলাটা শুধু বলে দিচ্ছি, হ্যাঁ, ফর্মুলাটা বলে দিচ্ছি। আচ্ছা মানে আজকে যা যা করিয়েছেন ফর্মুলা গুলো সব কটাই হয়েছে। আচ্ছা আচ্ছা, ভালোই হলো, প্র্যাকটিস হয়ে যাচ্ছে একবার করে। হ্যাঁ। আচ্ছা, আর পড়াগুলো সেই একই রকমই হবে, তার কারণ আমিও ওই সব জায়গা থেকেই মেইনলি পড়েছি, তার ফলে মানে অ্যাকচুয়ালি লেকচার গুলো দেখবে ঠিক একই রকমই হবে অলমোস্ট, হ্যাঁ। কিছু এডিশন থাকবে খুব রেয়ার, কিন্তু অলমোস্ট একই রকম হবে, কারণ ইনস্টিটিউট গুলো একই রকমই সব পড়ায় বলতে গেলে। হ্যাঁ একই রকম হচ্ছে, কিন্তু কিছু জিনিস আগে পরে ওরা করাচ্ছে আর কি, মানে কিছু জিনিস একসাথে ওরা করিয়ে দিল, তারপরে অন্য একটা জিনিস শুরু করে আবার হ্যাঁ একসাথে সে করালো।
আমারও তো কোনো নির্দিষ্ট কোনো প্যাটার্ন নেই, যেদিকে যেটা যখন ইচ্ছা হচ্ছে করছি, ঠিক আছে। র্যাঙ্ক অফ এ প্লাস বি লেস অর ইকুয়ালস টু র্যাঙ্ক অফ এ প্লাস র্যাঙ্ক অফ, সঙ্গে হচ্ছে তোমার এখানে আর একটা জিনিস আমরা বলতে পারি, সেটা হচ্ছে র্যাঙ্ক অফ এ, এটা তো না বলার কিছু নেই। র্যাঙ্ক অফ এ আর র্যাঙ্ক অফ মাইনাস এ, এটার মধ্যে কোনো পার্থক্য আসবে না, এটা একদম সিম্পল। এবার যেটা আরেকটা দরকার সেটা হচ্ছে র্যাঙ্ক অফ এ মাইনাস র্যাঙ্ক অফ বি, সেটা লেস অর ইকুয়ালস টু র্যাঙ্ক অফ এ মাইনাস বি। আবার এ মাইনাস বিটা র্যাঙ্ক অফ বি মাইনাস এ, কারণ আগেই আমরা বলে দিয়েছি র্যাঙ্ক অফ এ আর র্যাঙ্ক অফ মাইনাস এটা সমান হচ্ছে সেখান থেকে। আচ্ছা, নেক্সট হচ্ছে তোমার এটা আমি সিস্টেম ইকুয়েশনে কি আবার বলবো, এখানে একবার বলে দিচ্ছি। মানে ধরো আমি একটা তোমাকে সিম্পল এক্সাম্পল বলছি, ধরো হোমোজিনিয়াস সিস্টেম অফ ইকুয়েশন ধরো সলভ করছি। তো সলভ করলে আমরা কি পেতে পারি, আমরা সলিউশন গুলো পাবো হয় 0 0 অথবা নন জিরো, মানে ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন পেতে পারি অথবা 0 0 নাম্বার সলিউশন পেতে পারি, মানে তাই 0 0 0টা তো থাকবেই। থাকবেই, সঙ্গে হচ্ছে যদি তোমার ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন থাকে তখন 0 0 বাদে আরো থাকবে। এইবার তোমাকে আমি বলছি, ধরো তোমাকে একটা যে কোনো নন হোমোজিনিয়াস সিস্টেম অফ ইকুয়েশন দেওয়া আছে, তুমি শুধু হোমোজিনিয়াসটা সলভ করতে পারলে আমি নন হোমোজিনিয়াসটা ইজিলি বলে দেবো কি অ্যান্সার হবে। কারণ এটা আমি এরকমটা বলতে চাইছি, নন হোমোজিনিয়াস সিস্টেম অফ ইকুয়েশনের সলিউশন গুলো ডিপেন্ডিং অন অনলি হোমোজিনিয়াস সিস্টেম অফ ইকুয়েশন, মানে নন হোমোজিনিয়াসের অ্যান্সারটা যা হবে হোমোজিনিয়াসের উপরেই ডিপেন্ড করবে। কি বলছি বুঝতে পারছো? এটা কি করে বলছি, একদম ইজি ব্যাপার। তুমি কি করবে, হোমোজিনিয়াস সিস্টেম অফ ইকুয়েশন গুলো একটা তোমার ভেক্টর স্পেস ফর্ম করবে, কারণ সেখানে 0 0 আছে, প্লাস বাকি সলিউশন গুলো দিয়ে একটা অলওয়েজ ভেক্টর স্পেস ফর্ম করে, ঠিক আছে। তুমি এটা করে ওই এটা হ্যাঁ বলো। এটা ভেক্টর স্পেস ফর্ম করে মানে ওই সলিউশন সেটটা, সলিউশন সেট গুলো ভেক্টর স্পেস ফর্ম করে, সেটা আমি পরে দেখাচ্ছি। এবার তুমি যদি নন হোমোজিনিয়াস সিস্টেম করতে চাও, সেটা কি হবে, ওই সলিউশন যে সেটটা ছিল তার কোসেন স্পেস নিয়ে নেবে। কোসেন স্পেস যেটা হবে সেটাই নন হোমোজিনিয়াস সিস্টেমের সলিউশন সেট। কোসেন স্পেস মানে উইথ রেসপেক্ট, আচ্ছা এক সেকেন্ড একবার লিখুন না ব্যাপারটা, মানে বুঝতে পারছি, পড়েছি তো অনেকদিন আগে। ঠিক আচ্ছা ঠিক আছে, অবশ্যই লিখে দিচ্ছি। আচ্ছা আমি তাহলে সিস্টেম ইকুয়েশনটা শুরু করি, তারপর ওটা ব্যাক করে এসে করছি, কারণ সিস্টেম ইকুয়েশন করলে ওই কোসেন স্পেস কি বাকি জিনিসগুলো আসবে। সিস্টেম ইকুয়েশন শুরুই করে দিই, এই পর্যন্ত আমাদের র্যাঙ্ক গুলো মনে রেখো। আচ্ছা র্যাঙ্কে না আরো কিছু জিনিস ছিল, সেগুলো গেল কোথায়, কারণ ওই টি স্কোয়ার ওইগুলো র্যাঙ্ক ফ্যাঙ্ক দিয়ে একটা ব্যাপার ছিল, সেগুলো তো থাকার কথা। সেগুলো তো থাকার কথা, এক সেকেন্ড। কারণ টি স্কোয়ারের র্যাঙ্ক আর টি র্যাঙ্কের মধ্যে কিছু পার্থক্য হয়, মানে টি টু দি পাওয়ার কে প্লাস ওয়ান আর টি টু দি পাওয়ার কে র্যাঙ্কটা কাট, মানে র্যাঙ্কের ক্ষেত্রে কে বড় হয়, নালিটির ক্ষেত্রে কে বড় হয়, এরকম টাইপের কিছু ব্যাপার আছে। মানে সব সময় যে তোমার র্যাঙ্কটা কোনো সময় টি টু দি পাওয়ার কে প্লাস ওয়ানের ধরো র্যাঙ্ক বড় টি টু দি পাওয়ার কে থেকে, আবার নালিটিটা কিন্তু আবার টি টু দি পাওয়ার কে এর বড় হবে, কারণ র্যাঙ্ক নালিটি টু সাম করলে তোমার ওই ডাইমেনশনটা হচ্ছে। তো ওরকম টাইপের কিছু রেজাল্ট ছিল। এক সেকেন্ড, এগুলো গেল দেখুন, প্রচুর রেজাল্ট আছে, ঠিক আছে। আচ্ছা, ট্রান্সফরমেশনের ক্ষেত্রে হোমোজিনিয়াস ফান্ডামেন্টাল থিওরেম অফ হোমোমরফিজম, সেটা কি জানো কি জানো না, একই রকম হয় সেটা জানো কি? ট্রান্সফরমেশনের ক্ষেত্রে হুম, হ্যাঁ হ্যাঁ পড়েছিলাম। কোথায় পড়েছিল, তুমি পড়েছিলে? ছিল না তো কি করে পড়বে তুমি, ছিল ছিল তোমাদের ওই র্যাঙ্ক নালিটি থিওরেমটা না ছিল, না কিন্তু তোমার হ্যাঁ ওইটা না 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 আইসোমরফিজমটা ছিল না, বলে দিচ্ছি দেখো। না না মানে ওই তোমার আইসোমরফিজম থিওরেম যেরকম গ্রুপে হয় সেরকম টাইপের, এই জন্য কোশ্চেন স্পেসটা তুমি বুঝতে পারছো না, ওই জন্যই বুঝতে পেরেছি, ঠিক আছে বলে দিচ্ছি। এই কারণে কোশ্চেন স্পেসটা তোমার বুঝতে এত অসুবিধা হচ্ছে।
নাল স্পেস গুলো তো বুঝো, ওটাতে তো কোনো সমস্যা নেই। না না, ওটা ঠিক আছে। ওটা সবচেয়ে সবই বুঝো, তাহলে ওখানে আর কিছু বলছি না, আমি ডাইরেক্টলি ওখানেই চলে আসছি। ফান্ডামেন্টাল থিওরেম অফ ফান্ডামেন্টাল থিওরেম অফ অন হোমোমরফিজম। অথবা এটাকে বলে ফার্স্ট থিওরেম অফ আইসোমরফিজম, ফার্স্ট থিওরেম অন আইসোমরফিজম। আচ্ছা ধরো টি একটা তোমার ভিএফ একটা ভেক্টর স্পেস থেকে একটা লিনিয়ার ট্রান্সফরমেশন দেওয়া আছে, আর একটা ধরো ইউএফ একটা ভেক্টর স্পেসে দেওয়া আছে, ভিএফ টু ইউএফ দেওয়া আছে। তাহলে আমরা অলওয়েজ জানি দেখো না, মানে নাল স্পেস যেটা সেটা হচ্ছে সাবস্পেস অফ ভিএফ। হ্যাঁ নাল স্পেসটা অলওয়েজ সাবস্পেস অফ ভিএফ। তাহলে এখানে আমরা থিওরেমটা কি বলছে, ভি বাই নাল স্পেস অফ টি আইসোমরফিক টু টি অফ ভি। কি বলছে বুঝতে পারছো কিনা দেখ। ওখানে যেরকম আমরা কার্নেল এফ নিতাম, এই কার্নেলটা এখানে কি হচ্ছে, নাল স্পেসটা হচ্ছে। হোমোমরফিজমের ক্ষেত্রে যেটা কার্নেল হতো, এখানে তো নাল স্পেসটা সেটাই হচ্ছে। বুঝতে পারলে কিনা বলো, বলো একবার। হ্যাঁ, দেখছি দেখছি, এইটার তলারটা নাল স্পেস ঠিক আছে, তারপরে আমরা আমরা আইসোমরফিক তো এটা কি হচ্ছে? টিভি হচ্ছে, কারণ ইমেজ স্পেসের সঙ্গে আইসোমরফিক হয়। এফ জি টু জি টেস্ট হলে কি হতো, জি বাই কার এফ আইসোমরফিক টু এফ অফ জি হতো। আর যদি ওয়ান টু হয়ে গেলে তাহলে সেটা এফ অফ জিটা কি জি টেস্টের সঙ্গে সমান হয়ে যেত। হ্যাঁ তার হ্যাঁ মানে কি, হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। জি বাই কার্নেল এফ আইসোমরফিক টু জি ড্যাশ হতো। এটা যদি এপিমরফিজম বলে দিতাম আমি, এটা লিনিয়ার ট্রান্সফরমেশন দেওয়া আছে, এপিমরফিজম হলে কি হয়ে যেত, টিভি হয়ে যেত। মানে এটা ওয়ান টু যদি আমি লিনিয়ার ট্রান্সফরমেশন বলতাম, সেটা কি ইউএফ এর সঙ্গে আইসোমরফিক হয়ে যেত। হুম, ঠিক আছে। তাহলে এইখান থেকে তোমার এখানে আছে সিলভেস্টার ল, যেটা নালিটি আগের দিন বলেছিলাম, মানে আগের দিন মধ্যে আগে বলেছিলাম এটা, সিলভেস্টার ল অথবা হচ্ছে র্যাঙ্গালিটি থিওরেম, যাই বলো না কেন, র্যাঙ্গালিটি থিওরেম। টি একটা ভেক্টর, আচ্ছা যেরকম সেরকম ভেক্টর স্পেস হলে কিন্তু হবে না, এইটা আমি বলে দিচ্ছি আগেও। কারণ ডাইমেনশনটা ফাইনাইট ডাইমেনশনাল হতে হবে। তার মানে এখানে এন্ড ভিটাকে কি হতে হবে, ভি ইজ ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস, এফ ডি ভি এস ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস হতে হবে, না হলে কিন্তু গল্প হয়ে যাবে, হবে না। এটা কি ইমপ্লাই করছে, র্যাঙ্ক অফ টি প্লাস নালিটি অফ টি, এটা কি হবে, ডাইমেনশন অফ ভি। বুঝতে পারলে? হ্যাঁ, এটা তো জানি, হ্যাঁ, আগেরটা আমরা মানে পড়িনি আর কি, এটা কোশ্চেন স্পেসের পরেও পড়া উচিত ছিল, ওটা পড়া হয়নি। হুম। আচ্ছা নেক্সট দেখ, এগুলো আমি রেজাল্টের মতো করে লিখছি, রেজাল্টের মতো করেই মুখস্থ রাখবে, প্রুফ টুপ আছে আমি করব না এখানে। ধরো হুম, নাম্বার ওয়ান এখানে যা লিখলাম, ইফ ভি একটা কি আছে, ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস দেওয়া আছে, টি একটা ট্রান্সফরমেশন আছে ভিএফ টু ভিএফ এই ধরো দেওয়া আছে, ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস দেওয়া আছে। এন্ড এগুলো ডাইরেক্ট কোশ্চেন আছে কিন্তু, ইফ র্যাঙ্ক অফ টি ইকুয়ালস টু, যদি র্যাঙ্ক অফ টি স্কোয়ার হয় তাহলে কি ইমপ্লাই করে, তাহলে ইমপ্লাই করে র্যাঙ্ক অফ টি ইন্টারসেকশন, যেহেতু দুটোর ক্ষেত্রে আমরা কি করেছি, সেম ভেক্টর স্পেস রেখেছি, তাহলে তোমার
জিরো এলিমেন্টটাও সেম থাকবে, ইন্টারসেকশনটাও হাই হবে। তার মানে র্যাঙ্ক টি আর নালিটি অফ টি সেটা হচ্ছে ডিসজয়েন্ট হবে। তার মানে এটার মানে হচ্ছে কি হলো, ভিটাকে লেখা যাবে র্যাঙ্ক অফ টি ডাইরেক্ট সাম অফ নালিটি অফ টি। ডাইরেক্ট সাম মানে বোঝো, ডাইরেক্ট সাম মানে দুটো ভেক্টর বোঝো না? আচ্ছা, দুটো একটা ভেক্টর স্পেস ভি আছে, একটা ভি ধরো ভেক্টর স্পেস W1 W2 দুটো সাবস্পেস অফ ভি আছে। তাহলে আমি V1 ডাইরেক্ট সাম অফ V2 এটাকে আমি ভি বলবো কখন? দুটো কন্ডিশন। নাম্বার 1, প্রথমত সাবস্পেস তো হতেই হবে, সঙ্গে যেটা হতে হবে W1 ইউনিয়ন W2 করলে ভি হবে, আর নাম্বার 2 W1 ইন্টারসেকশন W2 ওয়ান টাইপস অফ পার্টিশন বলতে পারো। ঠিক আছে। সেরকম দেখো আরটি আর নালিটি অফ ইন্টারসেকশন কত তোমার থিটা, আর ইউনিয়ন করে দিলে পুরো হচ্ছে ভিটা চলে আসবে। যেটা ভিটাকে আমি লিখতে পারছি ডাইরেক্ট সাম অফ আরটি প্লাস নালিটি অফ থিটা। কি বললাম বুঝতে পারলে? আচ্ছা, এখানে তোমার র্যাঙ্ক অফ টি ইকুয়ালস টু র্যাঙ্ক অফ টি স্কোয়ার হলে এইসব জিনিসগুলো হয়। র্যাঙ্ক যখন সমান হলে এগুলো হয়, তাহলে তুমি এটাকে এরকম বলতে পারো, নালিটি গুলো সমান হবে, র্যাঙ্ক গুলো সমান হওয়া মানে নালিটি গুলো সমান হবে, কারণ র্যাঙ্ক নালিটি সাম করলে কি হয়, ডাইমেনশনটা আসে। র্যাঙ্ক গুলো সমান হওয়া মানে নালিটি গুলোও সমান হবে, তাই না? তার মানে এখান থেকে তুমি আরেকটা জিনিস বলতে পারো, সেটা হচ্ছে র্যাঙ্ক অফ টি যেরকম লিখেছি এটাকে তুমি লিখতে পারো, মানে র্যাঙ্ক না, আর অফ টি যেরকম লিখেছি আর অফ টি স্কোয়ার ডাইরেক্ট সাম অফ নালিটি অফ টি স্কোয়ার, এটাও লিখতে পারো। কি বলছি বুঝতে পারলে? র্যাঙ্ক অফ টি স্কয়ার, র্যাঙ্ক নয়, মানে রেঞ্জ স্পেস অফ টি স্কোয়ার আর নাল স্পেস অফ টি স্কোয়ার। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এরপরে এরকম টাইপের আরো কিছু কিছু রেজাল্ট দেখো, যেমন ধরো যদি কোথাও র্যাঙ্ক অফ টি স্কোয়ার আর র্যাঙ্ক টি সমান হয়ে যায়, তাহলে আমি কি বলতে পারি, এটা কি ইমপ্লাই করে? আরো মানে প্রথম এটা ইমপ্লাই করে, সেটা ইমপ্লাই করেই করে, এটা বাদেও আরো কিছু ইমপ্লাই করে। যেমন ধরো র্যাঙ্ক অফ টি স্কোয়ার আর র্যাঙ্ক অফ টি যদি সমান হয়ে যায়, এটা ইমপ্লাই করে ওভার অবশ্যই একটা ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস হতে হবে। এটা ইমপ্লাই করে টি ইজ সিঙ্গুলার, মানে টির যদি ম্যাট্রিক্স তৈরি করো সেটা ডিটারমিনেন্টটা জিরো হয়ে যাবে। আচ্ছা, টি সিঙ্গুলার আর কোনো ডেফিনেশন বলেছিলাম? টি সিঙ্গুলার আর কোনো ডেফিনেশন আগের দিন কোনো একটা ক্লাসে বলেছিলাম। টি সিঙ্গুলার মানে একটা ট্রান্সফরমেশনের ক্ষেত্রে আমরা কি জানি, জিরো জিরোতে অলওয়েজ যায়। তুমি যদি একটা নন জিরো এলিমেন্ট এরকম পেয়ে যাও যেটা জিরোতে যাচ্ছে, তাহলে সেটা সিঙ্গুলার হবে। ডেফিনেশন বলেছিলাম কি? হ্যাঁ। কি ধরো একটা ভেক্টর স্পেস আছে, ভিএফ থেকে ভিএফ একটা লিনিয়ার ট্রান্সফরমেশন আছে, এইটাকে কখন সিঙ্গুলার বলবো? ইটস সিঙ্গুলার ইফ একটা যদি এরকম তুমি দেয়ার এক্সিস্ট নন জিরো টি মানে নন নাল ভেক্টর পেয়ে যাও, যার জন্য টি অফ এক্স ইকুয়ালস টু থিটা হবে। কারণ তুমি এটা অবশ্যই জানো জিরো তো জিরোতে অবশ্যই যায়, তাহলে জিরো বাদে আর কেউ যদি তোমার জিরোতে চলে যায়, সেটা হচ্ছে তোমার কি বললাম, এটা সিঙ্গুলার বললাম, হ্যাঁ একদম সিঙ্গুলার হবে। তাহলে এটাকে আরেক ভাবে বলতে পারো, দ্যাট ইজ, তার মানে যদি মানে নালিটি অফ টি শুধুমাত্র থিটা হতো, তাহলে কিন্তু সেটা সিঙ্গুলার হয় না। থিটা বাদে দেয়ার এক্সিস্ট আর একটা নন জিরো থাকছে, তার মানে নালিটি অফ টি ডাজ নট ইকুয়ালস টু কি বলতে পারি, থিটা, মানে নাল স্পেস অফ টি ডাজ নট ইকুয়ালস টু থিটা। তার মানে নালিটি অফ টি অবশ্যই গ্রেটার দেন 1 হবে। দেখো এইগুলো বুঝতে পারছো কিনা? হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা। এরপরে দেখো, তাহলে আমি এখান থেকে কি বললাম, টি যদি র্যাঙ্ক অফ টি স্কয়ার আর র্যাঙ্ক অফ টি সমান হয়, তাহলে হচ্ছে টি হচ্ছে সিঙ্গুলার হবে। সিঙ্গুলার ডেফিনিশন যা যা বললাম তাই। আচ্ছা, এবারে তোমার যদি তোমার র্যাঙ্ক আর নালিটির মধ্যে মানে পাওয়ার গুলো যদি বেশি দেওয়া থাকে, টি টি স্কয়ার টি কিউ বা টি টু দি পাওয়ার কে টি টু দি পাওয়ার কে প্লাস 1, তাদের মধ্যে কি সম্পর্ক দেখো। যেমন ধরো টি একটা ভেক্টর স্পেস, টি একটা ট্রান্সফরমেশন দেওয়া আছে
এটা ট্রান্সফরমেশন দেওয়া আছে কোথা থেকে কোথায়, বিএফ থেকে আর বিএফ এ দেওয়া আছে। এবার নালিটি অফ টি টু দি পাওয়ার কে, সেইটা হবে সাবস্পেস অফ নালিটি অফ টি টু দি পাওয়ার কে প্লাস ওয়ান। র্যাঙ্কের ক্ষেত্রে কি তার অপোজিট হবে, র্যাঙ্ক নালিটি সাম করলে কত ডাইমেনশনটা হতে হবে, তাহলে র্যাঙ্ক অফ টি টু দি পাওয়ার কে প্লাস ওয়ান সাবসেট অফ, সরি, র্যাঙ্ক অফ টি টু দি পাওয়ার কে। এই রিলেশন গুলো কিন্তু মনে রাখবে। না মানে র্যাঙ্কটাকে আপনি সাবসেট কি করে দিচ্ছেন সেটাই তো বুঝতে পারছি। সরি র্যাঙ্ক, সরি র্যাঙ্ক না, সরি আরটি, সরি আরটি, র্যাঙ্ক তো লিখতে পারি না, আরটি রেঞ্জটা মানে ওটা লেস অর ইকুয়ালস টু হয়ে যাবে সেরকম টাইপের আর কি বলছি যেটা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এইখানে আর কিছু আছে দেখে নিই একবার। আছে এখানে আপাতত আর এগুলো আমি লাগছে না, আমরা একদম চলে আসি ওই সিস্টেম অফ ইকুয়েশন করতে করতে, যদি আবার কিছু লাগে তখন আবার আসবো। আপাতত র্যাঙ্কের এই যে র্যাঙ্ক নালিটি এই জিনিসগুলো মনে রাখো, সিস্টেম অফ ইকুয়েশন আগে করে নিই তারপরে আবার ব্যাক করে আসবো। সিস্টেম অফ ইকুয়েশন কিন্তু আমরা ট্রান্সফরমেশন দিয়ে পড়বো, আমরা ওই ম্যাট্রিক্স দিয়ে প্রথমে পড়বো কিন্তু আমরা ট্রান্সফরমেশন দিয়ে মোর ইজি দেন তোমার ম্যাট্রিক্স, না করলে কঠিন কিন্তু করলে অনেক সোজা। দেখো নরমালি আমরা যেভাবে করি সেটা আগে বলছি, সিস্টেম অফ ইকুয়েশন, সিস্টেম অফ ইকুয়েশনস, তাহলে ধরো এই একটা ম্যাট্রিক্স দিয়েছি আমি, ধরো এ আই জে, সবসময় আমি ম্যাট্রিক্স বলছি মানে ট্রান্সফরমেশনটা মনে করে নেবে, এ এ আই জে এম প্লাস এন বলেছি মানে ট্রান্সফরমেশনটা কি হবে, আর টু দি পাওয়ার এন থেকে আর টু দি পাওয়ার এম, ঠিক আছে। বা আমি যদি ফিল্ড বলি এফ টু দি পাওয়ার এম থেকে এফ টু দি পাওয়ার এন থেকে এফ টু দি পাওয়ার এম, কি বলছি বুঝতে পারছো? হ্যাঁ ওটা উল্টে যাবে, ওটা তো ট্রান্সফরমেশন হলো, ওটা উল্টে ট্রান্সফরমেশনটা সবসময় মনে করে নেবে, কারণ ট্রান্সফরমেশনটা আমরা যে কোনো সময় আমি ট্রান্সফরমেশন দিয়ে তো করব লাগবে, তাই বি ওয়ান বি টু ডট ডট করে ধরো আমি বি এম নিয়ে নিলাম হোল টু দি পাওয়ার ট্রান্সপোজ হিসেবে নিলাম, কারণ আমাকে তো ঘুরিয়ে মাল্টিপ্লাই করতে হবে। আচ্ছা নেক্সট আর একটা নিলাম, আচ্ছা এটা তাহলে কোথায় যাবে, এইটা চলে যাবে এফ এম এফ এ, দেন ফর এনি আননোন, ফর আননোন একটা আননোনকে বার করতে হয় এক্স, সেটা কি, আচ্ছা এগুলো কলাম আকারে লিখতে হয় বেসিক্যালি, আমি জায়গা হ্যাঁ ওটা তো ট্রান্সপোজ ধরে নিচ্ছে। হ্যাঁ কলাম আকারে লিখবো না বলে কোনো ট্রান্সপোজ করে লিখছি, ঠিক আছে। তার মানে এক্স ইকুয়ালস টু বি, দেখো কম্প্যাটিবিলিটি কোনো সমস্যা নেই, না না ঠিক আছে। কারণ এটা হচ্ছে n ক্রস 1 ওটা m ক্রস 1 সবকিছু ওকে, ঠিক আছে। আচ্ছা এইটাকে যদি আমরা তোমার ম্যাট্রিক্স ফর্মে লিখি, তো জানো কিভাবে লিখতে হয়, সেটা আমি একবার নাও লিখে দিচ্ছি, ফার্স্ট টাইম একটা লাইন লিখবো, a11 x1 a12 x2 ডট ডট করে a1 n xn ইকুয়ালস টু b1, লাস্টে আমরা m সংখ্যক রো নিয়েছি, তাহলে m1 x1 a m2 x2 প্লাস ডট 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 a m n xn equals to bm, তাই তো? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আমি ট্রান্সফরমেশনে একদমই আসি, ট্রান্সফরমেশন দিয়েই শুরু করছি। তাহলে এইটাকে দেখো আমি ট্রান্সফরমেশন যদি লিখি মানে আমাদের ax ইকুয়ালস টু b, এটাকে আমি ট্রান্সফরমেশন দিয়ে লিখছি, তাহলে ট্রান্সফরমেশন দিয়ে কি লিখবো, tx ইকুয়ালস টু সাম b, t of x equals to b, তাহলে t টা কি, t টা হচ্ছে a ম্যাট্রিক্সটা লিনিয়ার ট্রান্সফরমেশনটা, x মানে বুঝতে পারছো আর b মানে বুঝতে পারছো, কোনো ব্যাপার না, t মানে x আর b নিয়ে তো প্রবলেম না, প্রবলেমটা হচ্ছে a নিয়ে। হ্যাঁ এটা কিভাবে মানে টিতে আসছে, হ্যাঁ এটা কিভাবে টিতে আসছে? এটা তো একটা ম্যাট্রিক্স, তার ট্রান্সফরমেশন আমি বার করতে পারবো না, যে কোনো ম্যাট্রিক্সের ট্রান্সফরমেশন বার করতে পারি কারণ ভেক্টর স্পেস তো দেওয়াই আছে। ঠিক আছে ঠিক আছে। তার মানে আমি এটা বলো ax ইকুয়ালস টু b এর সলিউশন বার করা মানেটা কি, মানে হচ্ছে তোমার
টি এর টি ফাংশনটা এক্স কে কোথায় নিয়ে যাচ্ছে সেটা দেখতে হয়। তার মানে যদি বি এর প্রতিটার প্রি ইমেজ থাকে, মানে বি এর যদি প্রি ইমেজ থাকে, তাহলে আমি কি বলবো, সলিউশনটা এক্সিস্ট করবে, সলিউশনটার হ্যাঁ মানে হ্যাঁ 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 সিস্টেমের হ্যাঁ সলিউশন ঠিক আছে। আছে। হ্যাঁ কারণ মানে এক্স এর ভ্যালু গুলো বসালে ওই পি অফ এক্স ইকুয়েশনটা ইকুয়ালস টু বি স্যাটিসফাই করে। স্যাটিসফাই করছে, তাহলে আমি বলতে পারি। হুম, আরে আমি এটাকে থেকে রিমার্কস এটা লিখতে পারি, we say that x equals to b consistent, মানে আমরা এখানে ট্রান্সফরমেশনটা করে দিচ্ছি আর কি, মানে আমরা আর ম্যাট্রিক্সে থাকবো না, ট্রান্সফরমেশনে চলে যাব। কনসিস্টেন্ট অর কনসিস্টেন্ট মানে কি, সলিউশন ধরো x1 সলিউশন লিখলে আমরা কি x1 x2 ডট করে xn লিখি, ম্যাট্রিক্স থেকে দেখো সলিউশনটা লিখি, satisfying ax equals to b if and only if আমি কি বলতে পারি, b has a pre-image under t, বোঝা গেল কিনা দেখো। তার মানে দ্যাট ইজ b belongs to কি, rt তে আছে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এবার আমি আর একটু জিনিস এখানে একটা বলে দিই। ধরো টিটা আমাদের কি হবে, আমি যদি এম ক্রস এন ম্যাট্রিক্স তুলেছিলাম, ওভার এফ বলেছিলাম আমি, তার মানে এখানে এফ টু দি পাওয়ার এন থেকে এফ টু দি পাওয়ার এম এ চলে যাবে, তাই তো? হ্যাঁ আচ্ছা, এবারে ভালো করে জিনিস দেখো। তার মানে এফ টু দি পাওয়ার এম এ কি আছে, এন অর্ডারের হচ্ছে তোমার এলিমেন্ট গুলো আছে, আর ক্যাপিটাল এফ টু দি পাওয়ার এম এ কি আছে, এম অর্ডার মিন্স হচ্ছে এম পেয়ার, মানে অর্ডার পেয়ারের এলিমেন্টস আছে, এম টাপলস বলতে পারি, তাই তো? আমাদের হ্যাঁ ম্যাট্রিক্সের ক্ষেত্রে দেখো, রো গুলোতে কতগুলো এলিমেন্ট ছিল, এন সংখ্যক, আর কলাম হ্যাঁ গুলোতে কতগুলো এলিমেন্ট ছিল, এম 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 সংখ্যক। এম তাহলে রেঞ্জ স্পেসটাকে কে জেনারেট করবে বলতো, রো না কলাম? কলাম জেনারেট করবে। কলাম জেনারেট করবে, তাহলে সেটাই লিখছি আমি। তাহলে আরটি রেঞ্জ স্পেসটাকে জেনারেট করবে কলামগুলো, জেনারেটেড বাই, মানে আমি এল অফ এস বলে দিলাম, এসটা হচ্ছে কলামের সেটগুলো বলে দিলাম, কলামগুলো কতগুলো আছে, C1 C2 করে সি এন সংখ্যক, তাই তো? হ্যাঁ আচ্ছা, তার মানে আমি এটা কি বলতে পারি যে তোমার ax equals to b consistent if and only if b belongs to linear span of s, আর linear span of s টা কি, r of t, এটা কি বলতে পারি? এক সেকেন্ড। লিনিয়ার স্প্যান অফ, এই লিনিয়ার স্প্যানের সাথে আর অফ টিটা মানে কিভাবে কানেক্ট করছে না? r of t টা আমি কি বললাম, এই যে কলাম গুলোতে তো জেনারেট করবে, ঠিক আছে। তাহলে কলাম গুলোতে জেনারেট করবে, কলাম গুলো লিনিয়ার স্প্যান, ভেক্টর স্পেস তো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ বুঝতে পেরেছি, ঠিক আছে। তাহলে এবার বিটা যদি আমার এক্সিস্ট করে, বিটা আর অফ টির মধ্যে থাকবে, তাহলে বিটাকে ওই কলাম স্পেস গুলো জেনারেট করবে। হুম 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 আচ্ছা, নেক্সট তাহলে দেখো, তাহলে বি ডিপেন্ডস অন কি, C1 C2 Cn, হ্যাঁ তাহলে এখান থেকে বলতে পারি বি ডিপেন্ডস অন, মানে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট অন C1 C2 Cn। কি বলে, বুঝতে পারলে? হ্যাঁ এই পর্যন্ত বোঝা গেল না? হ্যাঁ ঠিক আছে।
তার মানে তুমি এটা বলতে পারো যদি ডিপেন্ড করে যাচ্ছে তার মানে আমি C1 বি কে যদি না লিখে C1 C2 Cn লিখে দিই তাহলেও কাজ চলে যাবে, কারণ বি যদি ডিপেন্ড করে যাচ্ছে C1 C2 C এর উপরে, কারণ বিটাকে লেখা যাচ্ছে কম্বিনেশন অফ C1 C2 ডট 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 Cn, মানে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে আলফা এন Cn। তার মানে তুমি যদি শুধুমাত্র C1 C2 Cn লিখে দাও তাহলে কোনো ফারাক পড়বে না, বি তোমার দরকারই পড়ছে না। হ্যাঁ ঠিক আছে। তার মানে নাম্বার অফ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টরস ইন এস, এসে যতগুলো আছে সেটা কি নাম্বার অফ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট এলআই ভেক্টরস ইন এস ইউনিয়ন বি, কারণ বিটা তো ডিপেন্ডেন্ট অন এস এর এলিমেন্টের উপর, তার মানে দুটোতে সমান হয়ে যাবে। কি বলছি বুঝতে পারছো কিনা বলো? এক সেকেন্ড। আগের লাইনটা দেখো, বি ডিপেন্ডস অন C1 C2 Cn, মানে বিটা হচ্ছে লিনিয়ার কম্বিনেশন অফ C1 C2 Cn। তার মানে আমি যদি এস এ যতগুলো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর আছে এস ইউনিয়ন টি করলে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর সেমই হবে। কারণ ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে ও তো, মানে জিনিসটা হ্যাঁ একই ডিপেন্ডেন্ট থাকছে হয়ে যাচ্ছে basically। যেহেতু। তার মানে এখান ঠিক থেকে আছে। আমরা দেখো মনে করো আমরা যখন ওই এক্সিস্টেন্স করেছিলাম তখন আমরা এ ম্যাট্রিক্সের র্যাঙ্ক আর অগুমেন্টেড ম্যাট্রিক্সের র্যাঙ্কটা সমান করেছিলাম না? হ্যাঁ হ্যাঁ করেছিলাম করেছিলাম, একই অগুমেন্টেড থাকছে। ম্যাট্রিক্স মানে কি, ওই কলামগুলোর সঙ্গে আমরা এ বি, বিটাকে এক্সট্রা নিয়ে নিতাম। এ বি যেটা বলতে। বোঝা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আচ্ছা এবার আমরা হোমোজিনিয়াস নন হোমোজিনিয়াসে আসবো। এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে, মানে আমরা কি করে ওখানে ঠিক এসেছিল? ঠিক আছে ঠিক আছে। আচ্ছা এবার দেখো হোমোজিনিয়াসটা আমি একবার ডেফিনেশনটা বলে দিচ্ছি। সিস্টেম অফ ইকুয়েশন, সিস্টেম অফ ইকুয়েশন is said to be homogeneous, is said to be homogeneous। কখন হোমোজিনিয়াস বলবো অর নন হোমোজিনিয়াস, দুটো একসঙ্গে বলে দিচ্ছি। নন হোমোজিনিয়াস হোমোজিনিয়াস অ্যাকর্ডিং এজ বি এর উপর ডিপেন্ড করবে। হোমোজিনিয়াস মানে বি ইকুয়ালস টু 0 আর নন হোমোজিনিয়াস মানে বি ডাজ নট ইকুয়ালস টু 0, তাই তো? বলো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ কারণ বিটা পুরো 0 হয়ে গেলে কি হোমোজিনিয়াস হবে, আর বি ডাজ নট 0 হলে নন হোমোজিনিয়াস হবে। আচ্ছা তার মানে দেখো এটাকে আমি যদি নেক্সট লাইনে এভাবে লিখি, টু সলভ homogeneous system of equation, homogeneous system of equation, তাহলে homogeneous system of equation মানে ax equals to 0, ax equals to 0, তাহলে এইটার সলিউশন মানে সেই সমস্ত x গুলো বার করতে হবে যার জন্য ax equals to 0 হচ্ছে, এইটার সলিউশন বার করা, বুঝতে পারছো না? হ্যাঁ ঠিক আছে। is equivalent to তুমি সেইগুলো বার করো, equivalent to finding null space of n, null space of t corresponding to m। কি বলছি বুঝতে পারছো? তার মানে দেখো আমি ax টাকে কিভাবে লিখতে পারি, tx হিসেবে লিখতে পারি, tx equals to 0। এইটার সলিউশন বার করা মানে কি নাল স্পেসই বার করা, তাই না? তাই তো করতাম, কারণ এরকম টাইপের আমার ইকুয়ালস টু 0 থাকতো আমরা কি করতাম নাল স্পেসটা বার করে নিতাম ওই ক্র্যামারস রুল ফুল ইউজ করে। তার মানে ax equals to 0 is equivalent to finding nt corresponding to a। তার মানে এটা হচ্ছে অলওয়েজ কনসিস্টেন্ট হচ্ছে, তার মানে দ্যাট ইজ নাল স্পেসটা অলওয়েজ পাবো আমি, তাই না? মিনিমাম তো 0 0 তো পাবোই, মানে তাহলে মানে কি অলওয়েজ কনসিস্টেন্ট হচ্ছে।
হ্যাঁ মানে একটা সলিউশনে 0 0টা পাবো। অলওয়েজ তো থাকবে, তাহলে অলওয়েজ কনসিস্টেন্ট, অলওয়েজ কনসিস্টেন্ট। তাহলে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সলিউশনটা কি হবে? দ্য বেসিস অফ দ্য নাল স্পেস, বেসিস অফ নাল স্পেস, নাল স্পেসটা কি হবে? এলআই সলিউশন। বুঝতে পারছো কিনা বলো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তার মানে এখান থেকে আমি এটাও বলতে পারি, এটাও আমি বলতে পারি যে নাম্বার অফ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সলিউশন মানে হচ্ছে নাল স্পেসের ডাইমেনশনে যতগুলো এলিমেন্ট থাকবে of ax equals to 0 means nullity of a। বুঝতে পারলে কিনা বলো? হ্যাঁ ঠিক আছে, মানে বেস, হ্যাঁ ডাইমেনশনটা ঠিক আছে। এবারে কি বলেছে? নালিটি অফ টি হয়ে গেছে, র্যাঙ্কটা তাহলে বার করে নিতে পারবো। র্যাঙ্ক কি হবে? n মাইনাস আর হয়ে যাবে। সরি, মানে নালিটি অফ টি মানে n যেটা দেওয়া থাকবে সেখান থেকে নালিটি অফ টিটাকে বাদ দিয়ে দেবে। মানে যদি আমি এখানে র্যাঙ্কটা এরকম বলি যে if র্যাঙ্ক অফ এ যদি আর বলে দিই, আর যদি এ একটা ম্যাট্রিক্সটা কি দেওয়া থাকে, এ আই জে, ভালো করে দেখো এখানে কিন্তু আমি তোমার ট্রান্সফরমেশন দিয়ে বলবো। এম ক্রস এন দেওয়া আছে, তাহলে ট্রান্সফরমেশনটা কোথা থেকে কোথায় হবে? আর এন টু আর, সরি, আর এম ক্রস এন দেওয়া আছে, তখন আর এন টু আর এম এ হবে, তাই তো? হ্যাঁ 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 ঠিক আছে। তার মানে নালিটি অফ টি, এটা তো বুঝতে পারছো, এম মাইনাস আর হবে না এন মাইনাস আর হবে বলো তো? n মাইনাস আর। এন মাইনাস আর, কারণ নাল স্পেসটা কার সাবস্পেস সেই অনুযায়ী আসবে, ঠিক আছে? আর এন টু আর এম ছিল, তার মানে নালিটি অফ টি হয়ে যাচ্ছে এন মাইনাস আর। বুঝতে পারছো? মানে এটা হচ্ছে, তুমি তো জানো ডাইমেনশন অফ, এটা ডাইমেনশন অফ এন অফ টি নালিটি মানে যেটা বলে। তার মানে তাহলে সলিউশন অফ হোমোজিনিয়াস সিস্টেমের সলিউশনটা কি তাহলে হলো? সলিউশন অফ, আচ্ছা সলিউশন সেট যেটা বলছি সেটা হচ্ছে কি হয়ে যাচ্ছে আমাদের? সলিউশন সেট অফ হোমোজিনিয়াস সিস্টেম, homogeneous system of equation, system of equation from a vector space আচ্ছা আচ্ছা আচ্ছা, from নয়, the solution set of the homogeneous system of equation form a vector space, solution set of homogeneous system of equation একটা ভেক্টর স্পেস ফর্ম করে, যেটা প্রথমেই বলেছিলাম আজকে, কারণ নাল স্পেস সাথে ভেক্টর স্পেস। হ্যাঁ বুঝতে ঠিক পারলে আছে। কিনা বলো? কারণ আমাদের সলিউশন সেটটা কি হলো? নাল স্পেস হলো, নাল স্পেসটা তো একটা ভেক্টর সাবস্পেস অফ আর এন, তার মানে সলিউশন সেট অফ হোমোজিনিয়াস সিস্টেম ফর্ম এ ভেক্টর স্পেস। এখানে কোনো সমস্যা হলো বলো? না না ঠিক আছে। কারণ এটা হচ্ছে একটা নাল স্পেস অফ টি, অ্যাজ ইট ইজ নাল স্পেস অফ টি অ্যাজ। তাহলে নন হোমোজিনিয়াস হবে কি হবে না বলো? নন হোমোজিনিয়াস কি তোমার ভেক্টর স্পেস হবে? না। কারণ জিরো জিরো থাকবে কিনা গ্যারেন্টি থাকবেই না, মানে হবেই না।
হ্যাঁ হবেই না, হবেই। কোনোদিনই হবে না, কারণ 0 0 তো থাকবেই না। হ্যাঁ 0 হ্যাঁ, 0 স্যাটিসফাই তখন করতে ওটা তো তখন হোমোজিনিয়াস ওটা হয়ে যাবে। তখন ওটা আলাদা করে নিয়ে নিতে হবে। হ্যাঁ, জেনারেল তো হচ্ছে না। না হচ্ছে না। আচ্ছা, আর তার আগে আমি যেটা বলছি সেটা হচ্ছে যে আমরা যে এই আহ, মানে নন হোমোজিনিয়াস সিস্টেমের সলিউশনটা কি করে করছি সেটা আগে দেখি। ইফ ax equals to b is non homogeneous homogeneous non homogeneous system of equation system of system of equation, তাহলে বিটা কি হবে? নন জিরো হবে। হ্যাঁ তার মানে সলিউশন স্পেসটা যদি নিই, সলিউশন স্পেসে কি হবে? এক্স গুলো কি হবে? এফ টু দি পাওয়ার মানে এফ এন থেকে আসবে এক্স ইকুয়ালস টু বি। তাহলে এইটা দেখো, এটা একটা ভেক্টর সাবস্পেস হবে না। তার কারণ হচ্ছে এখানে 0 0 0টা নেই। সিন্স 0 বার বা 0 বার দিয়ে লিখে দিচ্ছি, যেহেতু তোমার এস এর মধ্যে নেই, দ্য সলিউশন, এটা কি বলছি, ইজ, এটা ইজ নেভার নেভার সাবস্পেস বা নেভার ভেক্টর স্পেস লিখে দাও, ইজ নেভার বি এ ভেক্টর স্পেস। বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হুম। আচ্ছা, তাহলে নন হোমোজিনিয়াসের ক্ষেত্রে সলিউশনটা কি করে বার করব সেটা হচ্ছে তোমার হোমোজিনিয়াসের যে নাল স্পেসের আমি যদি কোসেন্ট স্পেস নিয়ে নিই সেখান থেকে চলে আসে। কেমন করে দেখো, ধরো আহ, ধরো তোমার এক্স ইকুয়ালস টু বি একটা নন হোমোজিনিয়াস আছে, নন হোমো, আচ্ছা আমি বিটা নন জিরো করে দিলেই হয়ে যাবে, অত কিছু বলার দরকার নেই। এইটা ধরো একটা নন হোমোজিনিয়াস সিস্টেম অফ ইকুয়েশন আছে, বিটা নন জিরো, তাহলে সেইখানে আমি আমি একটা টি এক্স ইকুয়ালস টু বি পাবো, টি অফ এক্স, এখানে বিটা নন জিরো, তাই তো? এইবার তাহলে তুমি তাহলে এই যে নন হোমোজিনিয়াস সিস্টেমটার সলিউশনটা কি করে বার করবে? নন হোমোজিনিয়াস সিস্টেমের সলিউশনটা কি হয়ে যাবে? নালিটি অফ টি, মানে নালিটি না, মানে নাল স্পেস অফ টি প্লাস এক্স, মানে মানে নালিটি অফ টির কোসেন্ট স্পেস। এক্সটা কোথা থেকে আসবে? এক্স বিলংস টু তোমার কি হয়ে যাবে, এফ এন। কি বলছি বুঝতে পারলে? এইটা হয়ে আচ্ছা, যাবে। তার মানে নাল স্পেসের কোসেন্ট স্পেসটাই হয়ে যাবে তোমার ওই নন হোমোজিনিয়াস, মানে কোন, মানে নালিটি অফ টিটা কোনটার? এই টি এক্স ইকুয়ালস টু জিরো এখান থেকে পাবো, হুম, তার কোসেন্ট স্পেসটা করলে যা হবে, মানে যেগুলো ভেতরে থাকবে সেগুলো তো এনটির ভেতরে ঢুকে যাবে, নাহলে বাকি যেগুলো পড়ে থাকবে সেইগুলোই হয়ে যাচ্ছে তোমার সলিউশন। হ্যাঁ সাধারণত মনে রাখো নাল স্পেসের কোসেন্ট স্পেস হবে, মানে এটা ভি ঠিক বাই আছে, এনটি। ঠিক আছে, ঠিক আছে, এটা হচ্ছে তোমার নন হোমোজিনিয়াসের সলিউশন স্পেসটা। ঠিক আছে। আচ্ছা, এইখানে এবার তোমার কাউন্টিংটাই চলে আসবো, সলিউশনে কতগুলো সলিউশন থাকে না থাকে সেই কাউন্টিং প্রসেসটা কাউন্টিং অ্যানালিসিস বলে এটাকে। এক্সাম্পলটা দেখতে হবে হয়তো, অবশ্যই থিওরি প্রুফটা আছে মানে ওটা তো হতে পারে, হবে না কোথায় যায়। আচ্ছা, সলিউশন কখন ইউনিক হবে তাহলে আমরা একটা একটা করে বলছি। প্রথমে মানে কাউন্টিং অ্যানালিসিস এটাকে বলছি, কাউন্টিং অ্যানালাইসিস। ফার্স্ট অফ অল দেখো, আমি যদি বলি
এইটাকে কনসিস্টেন্ট আমি প্রথমে বলেই দিচ্ছি, বি কনসিস্টেন্ট। কনসিস্টেন্ট মানে সলিউশন এক্সিস্ট করছে। তার মানে কি, আমি যদি এটাকে tx ইকুয়ালস টু বি যদি এটাকে ধরি, কনসিস্টেন্ট মানে কি, বি এর প্রি ইমেজ আছে, তাই তো? তাই বলছো নাকি বলো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ তো প্রি বললাম। ইমেজ আছে। এবার কনসিস্টেন্ট হচ্ছে দেন কখন ইউনিক সলিউশন থাকবে, সলিউশন ইজ ইউনিক if and only if is 1 1। t11 মানে কি, নালিটি অফ টি কত, 0 0 0। 0 নালিটি অফ টি হ্যাঁ বলে 0। নাল হ্যাঁ স্পেসটা 0। বলি। আর র্যাঙ্ক অফ টিটা কি হবে তাহলে, নালিটি অফ টি যদি 0 হয় র্যাঙ্ক অফ টি কি হবে, n হবে পুরো। হ্যাঁ হ্যাঁ নয়। আচ্ছা n মানে এটা কি হচ্ছে, নাম্বার অফ, nটা কি নাম্বার অফ কলামস। হ্যাঁ তার মানে একটা যদি সিস্টেম কনসিস্টেন্ট হয়, আমি এখানে এক্সিস্টেন্স নিয়ে একবারও কথা বলছি না, যদি এক্সিস্ট করে সেটা কখন ইউনিক হবে, যদি টিটা 1 1 হয়, নালিটি অফ টি 0 হয়, র্যাঙ্ক অফ টি n হয়, অথবা নাম্বার অফ কলামসটা ওই আচ্ছা ওই র্যাঙ্ক অফ টিটা নাম্বার অফ কলামসের সঙ্গে সমান হয়ে যায়। ঠিক আছে। নেক্সট কি বলছি, এক্সিস্টেন্স নিয়ে এখনো কিন্তু বলিনি কিছু। এইবার ধরো এটা দেওয়া আছে তোমাকে, সিস্টেমটা ax ইকুয়ালস টু বি ফরম্যাটেই দেওয়া থাকবে অলওয়েজ, x ইকুয়ালস টু বি ফরম্যাটে দেওয়া থাকবে। আমি এটা চেঞ্জ করে নেবো, এটাকে টি ম্যাট্রিক্সে করে নিলাম, তাহলে টি একটা কোথা থেকে কোথায় হয়ে যাবে, আচ্ছা এটা ধরো আমি বলে দিয়েছি এম ক্রস এন ধরো বলে দিলাম, এ আই জে এম ক্রস এন বলে দিলাম, তাহলে টিটা কি হয়ে যাবে, এফ এন থেকে এফ এম এ। ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। এইবার যদি র্যাঙ্ক অফ এটা এন হয়, নাম্বার ওয়ান, যদি র্যাঙ্ক অফ এটা এন হয়ে যায় তাহলে কি হবে, একবার বলো, র্যাঙ্ক অফ এটা এন হলে কি হবে, র্যাঙ্ক অফ এটা যদি এন কি ইমপ্লাই করে, র্যাঙ্ক অফ এ মানে নালিটি অফ এটা কত, 0, 0 হয়ে যাবে। তার মানে ইউনিক সলিউশন। একটা একটা করে আমি বলছি। হ্যাঁ আচ্ছা এখানে এইটা তো এক্সিস্টেন্স, এইটা তো মানে অপোজিটটাই মানে কনভার্সটা লিখলেন, কি লিখলেন এটা মানে বুঝতে পারছি, মানে এটা তো আপনি লিখলেন আবার একই জিনিস না ওটা ওইভাবে লিখলাম কি, হ্যাঁ ঠিক আছে ছাড়ো, তাহলে এটা এটা বাদ দিয়ে দিচ্ছি, ছাড়ো, নেক্সট পরেরটা দেখে শুরু করো। এটা অলরেডি আগে লেখা হয়ে গেছে ইফ এন্ড অনলি ইফ। আচ্ছা ওখানে কিন্তু এক্সিস্টেন্স নিয়ে কোনো কথা বলা হয়নি, আর এক্সিস্টেন্স নিয়ে বলা যাবেও না। এবার নেক্সট ঠিক দেখো, আছে। আমি যদি এটা বলি র্যাঙ্ক অফ এ ইকুয়ালস টু এম, এটা থেকে কি বলতে পারি আমি, র্যাঙ্ক অফ এ যদি এম, এখানে কি বলতে পারি, এটাকে বলতে পারি এক্স ইকুয়ালস টু বি কনসিস্টেন্ট। কেন বলো তো, র্যাঙ্ক অফ এ এম মানে আর অফ টি, এটা ডাইমেনশনটা কি এম এর সঙ্গে সমান, হ্যাঁ ঠিক আছে। আর এইটা কার সাবস্পেস, এফ এম এর সাবস্পেস। এফএম তার এর ও মানে দ্যাট আচ্ছা ইজ, হ্যাঁ রেঞ্জ তার স্পেস মানে ঠিক কি, আছে ঠিক আছে। এ মানে টি যদি বলি টি ইজ কি হয়ে যাবে, অন টু হয়ে যাচ্ছে বেসিক্যালি। তার মানে এটা কনসিস্টেন্ট হবে কিন্তু মে অর মে নট বি ইউনিক, ইউনিকনেস নিয়ে বলতে পারবো না কিন্তু। ঠিক আছে। বোঝা গেল? হুম তার মানে র্যাঙ্কটা যদি তোমার ওই এফ এম এর সঙ্গে সমান হয়ে যায় তাহলে এটা কনসিস্টেন্ট তো 100% হবে, কিন্তু র্যাঙ্ক নিয়ে বলতে পারছি না। এইবার যদি নাম্বার 2, র্যাঙ্ক অফ এ আর যদি এম এন দুটো সমান হয়ে যায় তাহলে কি হবে, এখানে জানো ইউনিক সলিউশন হয়, কনসিস্টেন্ট এবং ইউনিক সলিউশন, x ইকুয়ালস টু বি
consistent and unique solution। এটা বুঝতে পারলে? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, মানে এখানে দুটো কেস মেইনলি হলো, একটা হচ্ছে যদি তোমার নালিটি যদি 0 হয়ে যায় তাহলে ইউনিক সলিউশন হবে, আর যদি তোমার র্যাঙ্কটা এম এর সঙ্গে সমান হয়ে যায়, মানে নাম্বার অফ রোজ এর সঙ্গে সমান হয়ে যায়, তাহলে সেটা সলিউশন এক্সিস্ট করবে। ইউনিক হবে কি হবে না সেটা বলতে পারছি না। আচ্ছা, এখানে আর একটা জিনিস মনে রাখার মতো, সেটা হচ্ছে ধরো ইফ y1 y2 ডট ডট করে ধরো আমি বললাম y in belongs to w are any solution of x equals to b। দিকে সলিউশন বলছি এবং অবশ্যই এখানে বিটা নন জিরো, মানে নন হোমোজিনিয়াস সলিউশন বলছি, ঠিক আছে? কখন তাদের কম্বিনেশন গুলো সলিউশন হবে বলতে পারবে? আলফা আই ওয়াই আই কখন সলিউশন হবে? যদি এইটা লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট হয় বা বেসিস হয় বা এরকম কিছু, জানি না। এটা কনভেক্স কম্বিনেশন হতে হবে, এটা সাম হচ্ছে 1 হতে হবে। মানে যে কোএফিসিয়েন্ট গুলোতে তুমি প্রোডাক্ট করবে তাদের সাম যদি 1 হয় ওটাই সলিউশন হয়ে যাবে। মানে তুমি সলিউশন গুলো প্রথমে লিখেছিলে y1 y2 yn করে, তুমি y একটা নতুন করছো c1 y1 c2 y2, হোমোজিনিয়াস এর ক্ষেত্রে অলওয়েজ সলিউশন হয়ে যাবে, হোমোজিনিয়াস নিয়ে কোনো প্রবলেম নেই। কিন্তু হোমোজিনিয়াস না হলে এটা সলিউশন হবে যদি তোমার c1 প্লাস c2 প্লাস ডট 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 cn এটার ভ্যালু 1 হয়। ঠিক আছে, তার মানে কনভেক্স লিনিয়ার কম্বিনেশন ইজ অলওয়েজ এ সলিউশন। হোমোজিনিয়াসের ক্ষেত্রে তো হবেই, নন হোমোজিনিয়াসের ক্ষেত্রেও হবে, কনভেক্স কম্বিনেশনটা একটা সলিউশন। দ্যাট ইজ বলে এটা লিখে দিতে পারো এরকম করে, দ্যাট ইজ এটাকে কনভেক্স কম্বিনেশন বলে। যদি সামটা 1 হয় কনভেক্স কম্বিনেশন, এবং অবশ্যই ওই কোএফিসিয়েন্ট গুলো গ্রেটার ইকুয়ালস টু 0 হতে হয়, সেটা আর বলছি না। কনভেক্স কম্বিনেশন of yi is always a solution of, আমি বি লিখছি মানে কিছু তো লিখছি না, তার মানে এটা নন হোমোজিনিয়াসই লিখছি। আচ্ছা, এবার এটা আমি ট্রান্সফরমেশন দিয়ে বললাম, এবার পিওরলি ম্যাট্রিক্স দিয়ে বলছি। দেখো, মানে আমরা যেটা গ্র্যাজুয়েশনে ছিল পুরো ম্যাট্রিক্স দিয়ে মাপাতে যেরকম টাইপের আছে সেটা দিয়েও বলে দিচ্ছি, আবার কারণ দুটোই আমরা কাজে লাগাবো, যখন যেরকম পাবো তখন সেরকম কাজে লাগাবো। কি বলছো? ঠিক আছে ঠিক আছে, বুঝতে পারছি। দেখো, পিওরলি আমরা ম্যাট্রিক্স দিয়ে বলছি ax equals to b, এটা আমরা ম্যাট্রিক্স আর ট্রান্সফরমেশন মিক্সিং দিয়ে বললাম। আজকে যদি খুব বেশি বুঝতে নাও পারো কোনো সমস্যা নেই, কোশ্চেন করালে সব বুঝতে পারবে। আচ্ছা, নাম কেস 1 m equals to n, আমি ধরো এটাকে aij m cross n ম্যাট্রিক্স বললাম, ঠিক আছে? তাহলে ax equals to b কনসিস্টেন্ট, ওখানেও আমরা প্রুভ করলাম কখন কনসিস্টেন্ট হয়, ইফ এন্ড অনলি ইফ র্যাঙ্ক অফ এ আর র্যাঙ্ক অফ অগুমেন্টেড ম্যাট্রিক্স এটা অলওয়েজ হতে হবে। আচ্ছা, এখানে দুটো কেস, যদি এম আর এন মানে স্কোয়ার ম্যাট্রিক্স থাকে, যদি র্যাঙ্ক অফ এ ইকুয়ালস টু র্যাঙ্ক অফ এ বার, এটা জানো অবশ্যই এন এর সঙ্গে সমান হয়, তার মানে বেসিক্যালি এটার কি ম্যাট্রিক্সটার ডিটারমিনেন্টটা নন জিরো হচ্ছে, তার মানে এখানে কি হবে ইউনিক সলিউশন হবে। কি বলছি বুঝতে পারছো কিনা বলো? ঠিক আছে। আর সলিউশনটা তো কি বোঝা যাবে, এ ইনভার্স বি। এইবার দুটো র্যাঙ্ক ধরো সমান কিন্তু সেটা লেস দেন 1, তাহলে কি হবে ইনফাইনাইট লিমিটেশন। কিছু বোঝা গেল? ঠিক আছে। স্কোয়ার ম্যাট্রিক্স দুটোই
মানে স্কোয়ার ম্যাট্রিক্স যেটা দেওয়া আছে অগুমেন্টেড ম্যাট্রিক্স দুটোর র্যাঙ্ক কিন্তু সেম, কিন্তু সেটা n এর থেকে ছোট, মানে তাদের যে অর্ডার তার থেকে ছোট, মানে ম্যাট্রিক্সের যে অর্ডার ছিল তার থেকে ছোট। তাহলে সলিউশন তো থাকবেই সব সময়, কারণ এখানে এইটা হলেই শুধুমাত্র সলিউশন থাকে, আমি ধরলাম সেটা সলিউশন এক্সিস্ট করছে, কারণ এটা সমান বলেছি এখানে। আর যদি লেস দেন 1 হয় তাহলে ইনফাইনাইটলি মেনি সলিউশন। কেস 2 এর ক্ষেত্রে দেখো, কেস 2 এর ক্ষেত্রে কি বলছি, m লেস দেন n, m মানে নাম্বার অফ রোজ লেস দেন নাম্বার অফ কলাম, তার মানে স্কয়ার ম্যাট্রিক্স নেই এটা, ঠিক আছে। তাহলে কখন কনসিস্টেন্ট হবে, ax equals to b কনসিস্টেন্ট, এটা তো সবসময় ফিক্সড আছে, if rank of a equals to rank of a বার। আচ্ছা, এটা m আর n মানে যেটা ছোট র্যাঙ্ক তার সঙ্গে সমান অথবা লেস অর ইকুয়ালস টু হবে। হ্যাঁ ঠিক আছে। এই ক্ষেত্রে কি হবে দেখো, ax equals to b has infinitely many solutions। এখানে যদি সলিউশন এক্সিস্টই করে ইনফাইনাইটলি মেনি হবে। এবার বলবে কেন, তাই তো, ভালো করে দেখো টিটা কি দেওয়া আছে, আমি এখানে রিয়েল এর উপর ধরলাম, ধরো আর এম সরি আর এন টু আর এম দেওয়া আছে, আর এন টু আর এম দেওয়া আছে। আচ্ছা, র্যাঙ্ক অফ এ কত দেওয়া আছে আমাদের এখানে, এম দেওয়া আছে বা তার থেকে ছোট দেওয়া আছে, হলো। আর তাহলে র্যাঙ্ক অফ, আচ্ছা র্যাঙ্কটা কত দেওয়া আছে, এ দেওয়া আছে, তাহলে নালিটিটা কত হবে, নালিটিটা কত হবে বলো, নালিটি অফ টি কত হবে, n মাইনাস এম, হ্যাঁ ঠিক আছে। তাই তো। বাই কন্ডিশনালি কি দেওয়া আছে, এমটা n এর থেকে ছোট, তার মানে এটা কি গ্রেটার দেন 0, তার মানে নালিটি অফ টি কি কোনোদিন ইকুয়ালস টু 0 কি হচ্ছে, ইকুয়ালস টু 0 হলেই তো ইউনিক সলিউশন হয়, হ্যাঁ ওটা তো পড়ে এলাম, হ্যাঁ ঠিক আছে। ইকুয়ালস টু 0 না, ডাজ নট ইকুয়ালস টু 0, তার মানে ইনফাইনাইটলি মেনি। বুঝতে ঠিক পারছো? আছে, হ্যাঁ ঠিক আছে। এরপরে দেখো, এক্সিস্টেন্স নিয়ে কিছু কিন্তু বলছি না, এক্সিস্টেন্স হবে যদি অগুমেন্টেড ম্যাট্রিক্স আর ওই ম্যাট্রিক্সের র্যাঙ্ক সমান হয়। এবার এক্সিস্টেন্সের পরে সেটা টাইপ কেমন হবে সেটা কিন্তু আমি এখান থেকে বলে দিতে পারবো। ঠিক আছে। আর কেস 3 তে আছে দেখো, যদি m গ্রেটার দেন n হয় তাহলে এক্সিস্টেন্সটা তো সেই একই ব্যাপার, কনসিস্টেন্ট, কনসিস্টেন্ট ইফ এন্ড অনলি ইফ র্যাঙ্ক অফ a আর র্যাঙ্ক অফ a বার যদি সমান হয় অগুমেন্টেড ম্যাট্রিক্সে। এইখানে দুটো কেস আছে, একটা কেস হচ্ছে র্যাঙ্ক অফ a ইকুয়ালস টু র্যাঙ্ক অফ a বার, এখানে যদি ছোটটা n তাহলে n এর সঙ্গে যদি সমান হয় তাহলে দেখো এটা কি হবে, ইউনিক সলিউশন হবে। কেন, কেনটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। হ্যাঁ ওটা তো হচ্ছে, ঠিক আছে। কারণ র্যাঙ্ক অফ টি যখন বার সরি নালিটি অফ টি যখন বার করবে সেটা কি হবে, n মাইনাস র্যাঙ্ক অফ টি, হ্যাঁ ঠিক আছে। n মাইনাস র্যাঙ্ক অফ টি, এখানে র্যাঙ্ক কত আছে, n আছে, তার মানে কি 0, তার মানে এখান থেকে কি বলতে পারছি, ইউনিক সলিউশন। বোঝা যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। পরের কেসটা কি বলেছে, র্যাঙ্ক অফ এ ইকুয়ালস টু র্যাঙ্ক অফ এ বার ধরো সমান, কিন্তু ওটা লেস দেন n, তাতে কি হবে, এই কেসে কি হয়ে যাবে, ইনফাইনাইটলি মেনি সলিউশন, ইনফাইনাইট মেনি সলিউশন। এটা আর বলতে হবে না কেন, না না ঠিক আছে, এটা তো কারণ তোমার ওই নালিটা বড় হয়ে যাবে। ঠিক এই আছে। পর্যন্ত আপাতত থাকলো আজকে, পরের দিন হচ্ছে কোশ্চেন করাবো, আমাদের সিস্টেম অফ ইকুয়েশনে মোটামুটি শেষ, এই যা আছে এর মধ্যেই পরের দিন হচ্ছে সবকিছু মিক্সিং কোশ্চেন থাকবে, মানে ম্যাট্রিক্স এর হচ্ছে তোমার র্যাঙ্ক ট্যাঙ্ক দিয়েও কোশ্চেন থাকবে, সিস্টেম অফ ইকুয়েশনও থাকবে, মানে সব রকম আইগেন ভেক্টর আইগেন ভ্যালু সব মিশিয়ে কোশ্চেন থাকবে, ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ কবে করাবে?